এই বাংলাদেশে স্বাধীনতার সময় আমরা তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। এখানে কাদের অংশগ্রহণ বেশি, কাদের অংশগ্রহণ কম, এই ডিভাইডেডটা যারা তৈরি করেছে তারাই পরবর্তীতে ফেসিবাদ তৈরি হয়েছে। বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্যটা আসলে কি? এই স্বাধীনতার পরবর্তী সময়গুলা ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এটা আপনার জানা আছে কিনা? জি। আমাদের সবকিছুকে তারা ব্যবহার করে উল্টা একটা সংস্কৃতি পালন করবে, এটা তো ইসলাম বিরোধী এবং এটা আমাদের থেকে এক ধরনের জুলুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ মূলত আমরা আলোচনা শুনব বিজয় ৭১, বিজয় ২৪ ও শহীদদের জন্য শ্রদ্ধা নিবেদন এই বিষয়ে। আসলে মূলত এটা আমরা কিভাবে করতে পারি, কিভাবে উদযাপন হয়ে আসছে, কিভাবে উদযাপন হবে, এই ব্যাপারে আমাদেরকে আলোচনা শোনাবেন। আমাদের আজকে আখলাক টিভিতে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন আমাদের দুজন গেস্ট রয়েছেন। প্রথমত রয়েছেন মোহতারাম মোহাম্মদ তোফায়েল আহমদ, যিনি আহ্বায়ক বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন, এবং সাথে আরো থাকছেন মোহতারাম নোমান বিন নুরুল ইসলাম, সদস্য সচিব বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন। চলুন আমরা মোহতারামদের সাথে একটু সালাম বিনিময় করে আসি। প্রথমে আমরা যাব মোহতারাম তোফায়েল সাহেবের কাছে। আসসালামু আলাইকুম মোহতারাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আমি এবং আমরা সবাই ভালো আছি। আমরা যাব মোহতারাম নোমান বিন নুরুল ইসলাম হযরতের কাছে। আসসালামু আলাইকুম হযরত, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এবং আমরা সবাই ভালো আছি। আমরা একটু দর্শকদের সাথে কানেক্ট হই। প্রিয় দর্শক, আপনারা সবাই দয়া করে শেয়ার করে দিবেন। আজকে আমরা তরুণ আলেমদেরকে পেয়েছি যারা জাতির হাল ধরবেন, যারা জাতির কর্ণধর, তারা ইনশাআল্লাহ যথেষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আজ শিরোনাম আছে বিজয় ৭১, বিজয় ২৪ ও শহীদদের জন্য শ্রদ্ধা নিবেদন। এইটার পারপাস আমরা আলোচনা শুনবো, এটা কিভাবে হয়েছে, কিভাবে করব, কিভাবে কি মেহমানরা আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমরা প্রথমেই যাব মোহতারাম তোফায়েল হযরতের কাছে। যে হযরত, আপনি আমাদেরকে এই শিরোনামটার ব্যাপারে আপনার অভিব্যক্তিটা কি, আপনার বক্তব্যটা মৌলিকভাবে শিরোনামটার উপরে কি, এরপর ইনশাআল্লাহ আমরা প্রশ্ন উত্তরে যাব ইনশাআল্লাহ। জি মোহতারাম, আপনি বলবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হামিদা মুসলিম মুসলিম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমি আখলাক টিভিকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা, সেটি হলো ৭১-এর বিজয় এবং ২৪-এর বিজয়, দুটি বিজয়। প্রথমত অ্যাকচুয়ালি আমি বলে নিচ্ছি যে ৭১-এর স্বাধীনতার পটভূমিটাকে, ৭১-এর স্বাধীনতা কেন হয়েছিল, এর পরবর্তী স্বাধীনতার পরবর্তী সেই সময়গুলা, ৭১-এ স্বাধীন হওয়ার পরেও পরবর্তী সময়গুলা কেন ফেসিবাদ তৈরি হলো, এবং আরো কয়েকটি বিষয়, সেটা হলো ৭১-এর পরবর্তী সময়গুলা আলেমদেরকে, আমাদের হুজুরদেরকে বা স্বাধীনতার একটি পক্ষর দিকে নিয়ে গেছে। এই যে কয়েকটি বিষয়, এই প্রশ্নের আমরা যদি সমাধান করতে চাই, তাহলে আমাদের হয়তো অনেক কিছু সমাধান হয়ে যাবে। মাশাআল্লাহ। মোহতারাম মাহমুদী ভাই, জি প্রথমে আমি বলতে চাচ্ছি, জি ৭১-এর এমন একটি সিচুয়েশন তৈরি হয়েছিল যেখানে পাকিস্তানি বাহিনী আমাদের উপর সর্বদিক থেকে অত্যাচার, জুলুম সবকিছু আমাদের উপর করেছিল এবং আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছিল। সবকিছু অধিকার, মৌলিক অধিকার, ব্যক্তিগত অধিকার, রাষ্ট্রীয় অধিকার, নাগরিক অধিকার, সব অধিকার থেকে বঞ্চিত করেছিল। জি এর পরবর্তী যখন অধিকার থেকে বঞ্চিত করা হলো, তখন আমরা বাংলাদেশে একটি অভ্যুত্থান অথবা একটি স্বাধীন তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। এখন এই বাংলাদেশে স্বাধীনতার সময় আমরা তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। এখানে কাদের অংশগ্রহণ বেশি, কাদের অংশগ্রহণ কম, এই ডিভাইডেডটা যারা তৈরি করেছে তারাই পরবর্তীতে ফেসিবাদ তৈরি হয়েছে। ইয়েস। বিষয়টা স্পষ্ট। কারণ আমরা যখন দেখেছি বাংলাদেশের মানুষ ৯২% মুসলমান, সেই ৯২% মুসলমানদের থেকে মুসলমানদের বিশ্বাস কি, তাদের আকীদা কি, তাদের চিন্তা কি, সেই চিন্তাকে যদি প্রাধান্য না দিয়ে অন্য কোনো কিছু বাস্তবায়ন করতে চাই, তখন কিন্তু পরবর্তী ফেসিবাদ তৈরি হবে। পরবর্তীতে অভ্যুত্থান, ৯০-এর অভ্যুত্থান হয়েছে, অন্যান্য অভ্যুত্থান হয়েছে। এই ১৬ বছর হাসিনার রেজিমের বিরুদ্ধে আরেকটা অভ্যুত্থান হয়েছে। একমাত্র কারণ তারা স্বাধীনতাকে ডিভাইডেড করেছিল, স্বাধীনতাকে বাম দিকে নিয়ে গিয়েছিল। অথচ আমরা যখন ৭১-এর স্লোগান গুলা আমরা দেখতে পাই, শেখ মুজিব বলেছিলেন, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে জয় করব, বাংলাদেশকে স্বাধীন করব। শুধু শেখ মুজিব না, ওই সময় বাংলাদেশের মানুষ যেহেতু ধর্মপ্রিয় এবং প্রত্যেকটা মানুষ কোন না কোন আলেমের সোহবতে থাকে, সেই দৃষ্টিকোণ থেকে এখানে বলা যেতে পারে যে প্রত্যেকটা মানুষ যারা মুসলমান, সে কোন না কোন আলেমের বক্তব্য অথবা মুরিদ, ক্লিয়ার কথা। তো সেখানে সে আলেমদের কথা ছাড়া বাংলাদেশের মানুষ অভ্যুত্থানে নামবে না, বা না নামাও স্বাভাবিক।
এজন্য পরবর্তী সময়গুলা আলেমদেরকে সেভাবে মূল্যায়ন করা হয় নাই, এই জন্য ফেসিবাদ তৈরি হয়েছে। এবার আসুন এই 24-এর স্বাধীনতা, 24-এর গণ অভ্যুত্থান, 5 আগস্টের যে অভ্যুত্থান হয়েছে, এটা কিন্তু কোনো একটি মাহতারাম, নির্দিষ্ট আদর্শের উপর এখানে হয়েছে। এখানে আপনাকে একটু ইন্টারাপ্ট করাই। জি। আপনি যে আলোচনাটা করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এক্ষেত্রে আমি আপনার কাছেই একটা কথা জিজ্ঞাসা করতে চাই যে আপনি যেহেতু তরুণ আলেমদের মধ্যে একজন এবং উদ্যমী এবং সমাজ নিয়ে ভাবেন, সমাজ নিয়ে বিরাট দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ ডিভাইড করে জাতিকে, এরপরে তারা বিভিন্নভাবে ফায়দা লুটেছে এবং বিভিন্নভাবে তারা উপভোগ করেছে, বাকি জাতিগতভাবে আমরা মাহরুম হয়েছি। এই ক্ষেত্রে আলেম ওলামারা কি জাতিকে এটা বোঝানোর চেষ্টা করেছে যে আমরা নির্যাতিত হচ্ছি, আমরা ডিভাইড অ্যান্ড রুলের শিকার হয়েছি, আমরা বঞ্চিত হচ্ছি, আমাদের অধিকার দেওয়া হচ্ছে না? এই সকল ব্যাপারে এই 53 বছরে আলেম ওলামারা পর্যাপ্ত পরিমাণে বলেছেন কিনা, অথবা বললেও কতটুকু বলেছেন, এ ব্যাপারে আপনার মন্তব্য কি হবে? হ্যাঁ মোহতারাম, আপনি যেটা বলেছেন এটা অবশ্যই একটি যৌক্তিক প্রশ্ন। সেটি হলো, আলেম উলামায়ে কেরাম এই নির্যাতনের শিকার হয়েছেন, এটা তো নিশ্চিত। এখন উলামায়ে কেরাম তার প্রতিবাদ করেছেন কিনা বা তার অবস্থান থেকে তুলে ধরেছেন কিনা, এটা হ্যাঁ, প্রত্যেকটা উলামায়ে কেরাম বা যারা প্রতিবাদী তারা অবশ্যই তুলে ধরেছেন বা প্রতিবাদ করেছেন। কিন্তু এই স্বাধীনতার পরবর্তী সময়গুলা ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, এটা আপনার জানা আছে কিনা? জি। পরবর্তীতে স্বাধীনতার 71-এর পরবর্তী সময়গুলা ইসলামী রাজনীতির সকল রাজনীতি নিষিদ্ধ। যেখানে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, সেখানে তো প্রতিবাদের ভাষা আরো কে সংকীর্ণ করে দেওয়া হলো। মাতরাম, তাহলে কি আমরা ধরে নিতে পারি যে 1971-এর আগেই আমাদের অনেক মুরব্বী হজরতরা বলে থাকেন, যারা দেশ নিয়ে ভাবেন বা ভেবেছিলেন, তারা আমাদেরকে বলেছেন, বা আমি যেভাবে জানি আপনিও হয়তো জেনে থাকবেন, অবশ্যই আপনি আমার চাইতে আরো বেশি জানবেন, যে আমাদের মুরব্বীরা বলেছেন যে স্বাধীনতার আগে থেকেই এই দেশকে ইসলাম শূন্য করার জন্য, অথবা ইসলামী মানুষগুলোকে একটা বাউন্ডারির মধ্যে চেপে রাখার জন্য, অথবা এদেরকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে না, শুধু মসজিদ, মাদ্রাসা, মসজিদের খাটিয়া, কবর, জানাজা, দোয়া এর মধ্যেই সীমাবদ্ধ রাখা হবে। তাহলে কি এটা স্বাধীনতার আগে থেকেই প্ল্যান করা, যে কারণে স্বাধীনতার পরে ওইভাবে করে প্রতিবাদ করা বা বলা বা নিজেদের অধিকার আদায় করা, জাতিকে বোঝানো, এই ব্যাপারে তারা সুযোগই পান না? বিষয়টা কি এমন? বিষয়টা আপনি যেটা বলেছেন অনেকটাই এমন। দেখেন, ব্রিটিশরা যখন আন্দোলন করে, ব্রিটিশরা যখন ভারতের উপর চড়াও হয়েছিল, ব্রিটিশদের আগে এই ভারত উপমহাদেশে শিক্ষা ব্যবস্থা কি ছিল? অবশ্যই শিক্ষা ব্যবস্থা মুসলমানদের সেন্টিমেন্ট এবং মুসলমানদের সেই আবেগ ভালোবাসাকে নিয়ে, বা মুসলমান যে ধর্মকে লালন করে, যে ইসলাম, সেই ইসলাম অনুযায়ী একটা সিলেবাস ছিল শিক্ষা কারিকুলামে। কিন্তু ব্রিটিশ যাওয়ার পরে এমন একটি কারিকুলাম বা সিলেবাস তৈরি করেছে, যে সিলেবাসে মুসলমান ঠিক থাকবে, কিন্তু তার আদর্শ কারিকুলামে সেকুলারিজম বা অন্য কিছু তার মাথার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো এটা পুরো পরিকল্পিত একটা প্ল্যান ছিল। তাহলে কি এরকম হবে যে মুসলমান আমল করবে, ঈমান থাকবে, মুসলমান পরিচয় থাকবে, কিন্তু ইসলাম কায়েম করা বা ইসলামী স্পৃহা অথবা খেলাফা কায়েম করা, এই ধরনের কোনো জজবা বা এই ধরনের কোনো কাজ করার সুযোগ পাবে না, এরকম কিনা? হ্যাঁ, এটা তো একটা বৈশ্বিক, আপনি যে কথাটা বলেছেন, এটা একটা বৈশ্বিক ভাবে একটা চিন্তা থিওরি মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া। দেখেন, যেই দেশগুলা ইসলাম প্রিয় অথবা মুসলমানদের পার্সেন্টেজ বেশি, সেই দেশগুলাকে তারা যে কোনো একটি গণতান্ত্রিক বা একটা সমাজতান্ত্রিক অথবা তাদের সেকুলারিজম পরিপূর্ণ বাস্তবায়ন ওই দেশে করাটা মুশকিল হয়ে যায়। এই জন্য আমেরিকান ভাবে এমন কিছু ইসলামী দল অথবা এমন কোনো কিছু ইসলাম তারা সাজেস্ট করতে চায়, যে ইসলামটা তাদের মতামতের ভিত্তিতে হবে, যে ইসলামটা তাদের কন্ট্রোল করবে। বিষয়টা এমনটা অনেক। অফকোর্স, চমৎকার বলেছেন, জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। মাহতারাম তোফায়েল আহমদ, আল্লাহ পাক আপনার এলেমে হেলেমে হায়াতে বারাকা দান করুন। আমরা আপনাদেরকে দিয়েই স্বপ্ন দেখি, আপনাদের মাধ্যমেই দেশ গঠন হবে, আপনারা কোরআনের হুকুমগুলো মানুষের সামনে তুলে ধরবেন। মানুষ এই 53 বছরে যতটা বঞ্চিত হয়েছে, সেটা আপনারা মানুষকে অধিকার আদায় করে দিবেন ইনশাআল্লাহ, আমরা এই আশাই করি। প্রিয় দর্শক, সবাই শেয়ার করে দিবেন। তরুণ আলেমদের অনুষ্ঠান, এটা শেখার মতো অনেক কিছু থাকবে, জানার মতো, দেখার মতো অনেক কিছু থাকবে। আমরা প্রশ্ন পর্বে চলে যাই। আমরা মৌলানা তোফায়েল হজরতকে আর আমরা প্রশ্ন করছি না, আমরা প্রথম প্রশ্ন করব, বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন কখন গঠিত হয়েছে? আমরা প্রশ্ন করব নোমান বিন নুরুল ইসলাম হজরতের কাছে। আপনি বলবেন যে বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন কখন গঠিত হয়েছে? ধন্যবাদ ক্লাক টিভিকে এরকম একটি আয়োজন করার জন্য। সর্বোপরি আমি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুস্থ রেখে এরকম একটা আয়োজনে যোগদান করার তৌফিক দান করেছেন। আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, এটা হলো সর্বপ্রথম যখন এই দেশে কোটা আন্দোলন শুরু হয়। কোটা আন্দোলন শুরু হওয়ার পরবর্তীতে এটা কিন্তু কোটার ভিতরে সীমাবদ্ধ থাকে না, এটা জাতীয় পর্যায়ে একটি রাষ্ট্রীয়ভাবে এটা আন্দোলন শুরু হয়ে যায়। যখন বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের আলেম সমাজ এবং বাংলাদেশের সকল শ্রেণীর ওলা স্টুডেন্ট এবং কওমি এবং জেনারেল পড়ুয়া সকলে যখন এই বিষয়টা দেখলো যে এই ফ্যাসিস্ট সরকার এখন এই কোটার বিষয়টা এমন ভাবে নিয়ে গেছে যে এখন এটা রাষ্ট্রীয়ভাবে, এটা সম্পূর্ণ রাষ্ট্রীয় সংস্কারের মতো এটা
শুরু হয়ে গেছে। পরবর্তীতে যখন এই বিষয়টা এভাবে এদিকে প্রবাহ হয়, তখন আমরা আমাদের তরফ থেকে ছাত্র যারা আছে কমি, তখন আমরা এই প্ল্যাটফর্ম দাঁড় করাই। কিন্তু এটা প্রাথমিক পর্যায়ে এটা পাবলিশ আমরা করিনি, ঘোষণা করিনি। সর্বপ্রথম আমরা শুরু থেকেই 16 তারিখেই এই আমরা বিতর্কতভাবে আমরা ভিতরে আমরা এই এই সংগঠনটা এটা দাঁড় করিয়েছি। এবং এটা আমাদের উদ্দেশ্য হলো যে বাংলাদেশে যে বৈষম্য হয় এবং বিশেষ করে কওমি তলাবা, কওমি ওলামা, কওমি স্টুডেন্টরা, বিশেষ করে এরা যেই যাতে মানে এই মহতারাম, তাহলে আমি আমি আপনার সাথে একটু যোগ করি। তাহলে আমি কি এভাবে ধরে নিতে পারি বা আমাদের দর্শক শ্রোতারা কি এভাবে ধরে নিতে পারে যে মূলত ছাত্ররা যখন আন্দোলন করেছে আর আন্দোলনটা যখন আস্তে আস্তে রাজনৈতিক পর্যায়ে চলে যাচ্ছে, রাজনৈতিক না হলে অন্তত রাষ্ট্রীয় পর্যায়ে এমন ভাবে চলে যাচ্ছে যে এটা আর শুধুমাত্র কোটা বিরোধী আন্দোলনে থাকেনি, এটা বিস্তার লাভ করেছে, তখনই আপনারা অনুভব করেছেন যে ওনারাও ছাত্র আমরাও ছাত্র, তো ওনাদেরকে আমাদের সঙ্গ দেওয়া দরকার, ওনাদের সহযোগিতা করা দরকার, ওনাদের এই কাজকে আগায় নেওয়া দরকার। এই দৃষ্টিকোণ থেকেই আপনাদের এই আয়োজন কিনা? জি অবশ্যই এই দৃষ্টিকোণ থেকেই। যখন একটা বিষয় দেখেন, যখন আমাদের ভাইগুলোকে, সে যেই হোক, সে হিন্দু হোক বা সে যে হোক, দেখেন বাংলাদেশ কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি একটি দেশ। জি, এই দেশে একটি মহল থাকে সর্বদা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য। হ্যাঁ, সর্বদাই পায় তারা থাকে। কিন্তু আমরা যখন দেখলাম আমার ভাইকে বিনা অপরাধে, বিনা নির্দোষে, তাদের একটা যৌক্তিক দাবির কারণে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, কোনো দ্বিধা হচ্ছে না, চোখের সামনেই পাখির মতো গুলি করা হচ্ছে, তখন আমরা মানবিক ধারণায়, মানবিক দৃষ্টিকোণ থেকে তখন আমরা এটার সাথে স্বতঃস্ফূর্তভাবে এবং খুবই অ্যাক্টিভলি এটার সাথে জড়িত হয়ে যাই। এবং তার পরবর্তীতে আপনারা দেখে থাকবেন, সকলেই দেখছে এবং এটা সকলে স্বীকার করে নিচ্ছে, অনস্বীকার্য, যে আমরা এই আন্দোলনের সাথে কিভাবে জড়িত ছিলাম। সেই শুরু থেকেই বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলন অদ্যবধি এখনো আছে, ইনশাল্লাহ সামনে জাতির জন্য কাজ করে যাবে। এবং বিশেষ করে কওমি শিক্ষার্থী যারা আছে এবং বৈষম্যের যে সেক্টরগুলো বৈষম্যের শিকার, সেই বিষয়ে আমরা বৈষম্যবিরোধী কওমি ছাত্র কথা বলে যাবে। সর্বোপরি দেশ বিনির্মাণে এবং কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি চমৎকার বলেছেন হযরত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার যাব তোফায়েল আহমদ সাহেবের কাছে। আমরা আপনার কাছে জানতে চাইবো যে বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্যটা আসলে কি? শুকরিয়া। জি, প্রথমেই বলতে যাচ্ছি, দেখেন, একটা অভ্যুত্থান অথবা যে কোনো এক জিনিস ভেঙে ফেলা সহজ, ইয়েস, কিন্তু সেই পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারের প্রশ্ন যখন আসলো, তখন কিন্তু ডিভাইডেড অফ রুল, যেটা আপনি বলেছেন, জি, মানে পার্থক্য হয়ে যায়, প্রত্যেকে জায়গায় চলে যায়। জি, কিন্তু বাংলাদেশের ইতিহাসে আমাদের হুজুরদের ছাড়া কোনো ইতিহাস রচিত বাংলাদেশে হয় নাই, বা ভবিষ্যতে হবে কিনা আমার জানা হবে না নিশ্চিত। তো সেখানে ৭১-এর স্বাধীনতা লাভ করেছে, কিন্তু ৭১-এর পরবর্তী হুজুরদেরকে একবার এক সাইডে ফেলে দেওয়া হয়েছে। ঠিক ২৪-এর বিশাল বড় অভ্যুত্থানে, গণ অভ্যুত্থানে, এখানে আমি সূচনা লগ্ন থেকেই, আমি ৫ আগস্টের পর ১০ আগস্ট এবং এই ১৫ আগস্ট আমার একটা বৈঠক ছিল, সেখানে আমি আমার সমন্বয়কদের সাথে আমি বলেছি, দেখেন, বাংলাদেশের মানুষদের প্রতিনিধিত্ব করছে কারা? উলামায়ে কেরাম প্রতিনিধিত্ব করছে। এখানে বাংলাদেশে ৯২% মুসলমান, তাদের প্রতিনিধিত্বশীল একমাত্র ব্যক্তি হল উলামায়ে কেরাম। তো সেই জায়গা থেকে উলামায়ে কেরাম বিভিন্ন সাইড থেকে প্রতিনিধিত্ব করছে, ইমামের জায়গা থেকে, খতিবের জায়গা থেকে, বক্তৃতার জায়গা থেকে, ওয়াজ মাহফিলের জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে। কিন্তু আওয়ামী রেজম যে বিষয়টা তৈরি করেছিল, ফেসিবাদ যে বিষয়টা তৈরি করেছিল, প্রতিনিধিত্ব করবে উলামায়ে কেরাম, কিন্তু রাষ্ট্রের প্রশ্নে উলামায়ে কেরাম মাইনাস হবে। সোজা সাপটা কথা, এটা আওয়ামী লীগের একটাই বিশাল বড় প্ল্যান ছিল, এবং আগেও যারা ক্ষমতা ছিল তারাও একই সিস্টেম তারা করেছে। উলামায়ে কেরামদেরকে ব্যবহার করতে তারা শিখেছে, কিন্তু উলামায়ে কেরামদেরকে সম্মানের স্থানে বসায় নেই। সেই জায়গা থেকে ২৪-এর অভ্যুত্থানের পর বা ২৪-এর স্বাধীন বিজয়ের পর আমরা চিন্তা করেছি, এই বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন, এটা আমরা ইসলামকে লালন করি, সেই ইসলামকে লালন করে, ইসলামের একটা সীমাবদ্ধতা রয়েছে, সেই ইসলামকে সামনে রেখে আমরা দেশ ও জাতির প্রত্যেকটি সেক্টরে আমরা একদল তরুণ ছাত্র গঠন করতে চাই বা নিজেরা গঠিত হতে চাই, যারা রাষ্ট্রের প্রতিটি সেক্টরের কথা বলবে। আজকে আমাদের ১৬ই ডিসেম্বর বিজয় দিবস ছিল। আমাদের বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলনের ২টি কর্মসূচি গ্রহণ করেছিল। ১ নম্বর ছিল, প্রত্যেকটা মাদ্রাসায় আমরা আমাদের যারা যে সমস্ত মাদ্রাসা আছে বা আমাদের যেখানে সক্ষম হয়েছে, আমরা সেখানে কোরআন খতম করেছি, বা ১৬০টি মাদ্রাসার মতো কোরআন খতম করার আয়োজন করা হয়েছে। মাশাআল্লাহ। দ্বিতীয়ত, আমরা কেন্দ্রীয় শহীদ মিনার, এটা বাংলাদেশের একটি উল্লেখযোগ্য স্থান,
সেই স্থানে যেখানে বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন বা ছাত্র আন্দোলন অন্যান্য শাখা এবং অন্যান্য সকল রাজনৈতিক দল ব্যক্তি তার আদর্শকে সেখানে ফুটিয়ে তোলার চেষ্টা করে। আমরা মুসলমান হিসাবে মুসলিমের জায়গা থেকে আমরা বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন সেখানে একটি অ্যারেঞ্জমেন্ট করেছি। বাদ ফজর আমরা কোরআন খতমের মাধ্যমে সকালটা শুরু করেছি। এটা বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন এই যে লক্ষ্য উদ্দেশ্য জায়গা থেকে এসে বললাম, রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে, রাষ্ট্রের প্রতিটি সেক্টরে বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন তারা অবদান রাখবে এবং আলেমদের থেকে একদল ছাত্র তৈরি হবে যারা রাষ্ট্রকে নিয়ে চিন্তা করবে এবং ভবিষ্যতে যেন আমাদের আলেম উলামায়ে কেরাম কওমি মাদ্রাসার উপর, বিশেষ করে কওমি মাদ্রাসার উপর যে জুলুমটা করা হয়, যে বিষয়টা আমাদের বিশেষ করে এই সংস্কারের আলেমদেরকে নিয়ে যে সমস্ত কষ্টে ফেলা হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আমরা এবার যাব মোহতারাম হযরতের কাছে, যে আপনি আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবেন। বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন এরা আসলে কারা, পরিচয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো নোমান বিন নুরুল ইসলাম হযরতের কাছে। আসলে যদি আমি কথা উত্তর দিতে চাই, বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন এরা কারা, এক্ষেত্রে আমরা বলবো পুরো সমগ্র বাংলাদেশ বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন। এখানে কারোর জন্য কোনো বাধা নেই, এখানে সকলে এসে দেশের জন্য এবং দিনের জন্য কাজ করে যেতে পারবে, সর্বদা তাদের জন্য উন্মুক্ত থাকবে। এবং আমরা চাই পুরো বাংলাদেশকে নিয়ে, পুরো বাংলাদেশের মানুষকে নিয়ে, মানুষের জন্য কাজ করে যাব এবং বিশ্ব দরবারে এই বাংলাদেশকে আরো সমৃদ্ধিশীল করে যে প্রচেষ্টা, এটা বেগমান করব এবং সকলের জন্য আমাদের এই দ্বার উন্মুক্ত থাকবে এবং আমরা দেশের যে কল্যাণকর কাজ থাকবে এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে সেখানেও আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করব, আমরা স্বেচ্ছা এবং স্বতঃস্ফূর্তভাবে। চমৎকার, চমৎকার, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। মোহতারাম, এবার আমরা যাব তোফায়েল আহমদ হযরতের কাছে। আপনার কাছে আমরা জানতে চাইবো যে আপনারা দেশের প্রচলিত সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে বলতে আমি ঠিক বলবো না, বিরুদ্ধে গিয়ে মানে ওইটাকে না করে ওইটার উল্টা বা ওই রাস্তায় না গিয়ে আপনারা কেন কোরআন খতম আয়োজন করলেন? কারণ আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে আসছে যে আপনারা শহীদ মিনারে কোরআন খতম করেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে, যেটা আপনি একটু আগে বললেন, বিভিন্নভাবে কোরআন খতম আয়োজন করেছেন। এটার কারণ কি? শুকরিয়া। আসলে আমরা যদি ইসলামের সূচনা লগ্ন থেকে আমরা যদি প্রত্যেকটা বিষয় লক্ষ্য করি, তাহলে আমাদের এই প্রশ্নের সমাধান হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, প্রত্যেক জাতি তার যেই নবীকে পাঠিয়েছেন সেই নবীর সময় যেই সমস্ত কুসংস্কার ছিল, সেই কুসংস্কারকে মোকাবেলা করার জন্য নবীকে সেই ধরনের শক্তি দিয়েছেন। যেমন আমরা যদি বলি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে যুগে এসেছিলেন সেই যুগে জাদুবিদ্যারা প্রসিদ্ধ ছিল। সেই যুগে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে শক্তিধর মুজিজা দিয়ে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন দুনিয়াতে। দ্বিতীয়ত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যুগে কুষ্ঠরোগের যে একটা পরিচয় ছিল, সেই কুষ্ঠরোগের আল্লাহ তাআলা সবচেয়ে বেশি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কুষ্ঠরোগে তিনি ছুঁয়ে দিলে তিনি সেটা ভালো হয়ে যেত। ঠিক দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যেই সবচেয়ে বড় ফিতনাটা ছিল, মোম লোহা গলে যাওয়া, সেই মুজিজা, সেই শক্তির আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। আমার এখানে বলা উদ্দেশ্য হলো, সংস্কৃতি এমন একটি বড় জিনিস, এই সংস্কৃতির মাধ্যমে দেশ না পুরা বিশ্বকে পরিবর্তন, একটা চেঞ্জিং আনা সম্ভব। মাশাআল্লাহ। আজকে আমরা যারা মুসলিম হিসেবে লালন করি, আমাদের পরিচয় যেহেতু মুসলিম, আমাদেরকে অবশ্যই ইসলাম এবং মুসলমানদের আদর্শ এবং আইডিওলজিকে সামনে রেখে আমাদেরকে সংস্কৃতি পালন করতে হবে। দেখেন, আজকে গত 16 বছর যে শহীদ মিনারে হুজুর তো যাওয়ার দূরের কথা, ইসলামিক সংস্কৃতি পালন করা। মাতরাম, আপনাকে একটু ইন্টারাপ্ট করাই, কারণ আমার 3টা প্রশ্ন কাছাকাছি, এজন্য আপনি হয়তো কিছু বলে ফেললে, কিছু বাকি থাকলে, এজন্য 3টা প্রশ্ন আমি একই সাথে করি। যে দেশের প্রচলিত সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে আপনারা কেন কোরআন খতম করলেন, সাথে সাথে আরো একটা প্রশ্ন যে আজকের আয়োজন, আপনারা আজকে যে আয়োজনটা করেছেন এটা যেহেতু এটার সাথে রিলেটেড একই সাথে, এবং সংস্কৃতির ব্যাপারে আমাদের স্পেশালি একটা কথা থাকবে। আমাদের দেশ কিন্তু সাধারণত রাজনৈতিকভাবে বলেন বা জেনারেল ভাবে বলেন, সংস্কৃতির উপরে, সংস্কৃতিকে একটা বাহন বানায়া তারা এইভাবেই চলে, এবং অনেক সময় আমরা দেখি বিভিন্ন অনুষ্ঠানে, মানে নাটক, কৌতুক বা পেপার পত্রিকার এনিওয়ে বিভিন্নভাবে লেখনীতে বলায় তারা কিন্তু বিভিন্ন অপসংস্কৃতি আমাদেরকে, মানে আমাদের উপরে চাপায়া দেওয়া হয়। এক্ষেত্রে সংস্কৃতি এবং আজকের আয়োজন এবং প্রচলিত সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে কেন আয়োজন, এটা আপনি একটু লম্বা করে হলো বিস্তারিত একই সাথে বলবেন ইনশাআল্লাহ, তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। প্রিয় দর্শক, সবাই শেয়ার করবেন। জি, হ্যাঁ, এই যে বললাম সংস্কৃতির যে লড়াইটা, এটা মারাত্মক একটি লড়াই। এখন এই 24শে অভ্যুত্থানের পরবর্তী সময়গুলাও যারা সমন্বয়ক আছেন অথবা যারা বামপন্থী আছেন বা যারা আছেন, তারা বিভিন্ন তাদের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করছে। কারণ 24শে আন্দোলনটা আপনার এমন হয়েছে
যেটা প্রত্যেকটা মানুষ সম্পৃক্ত। আপনিও সম্পৃক্ত, আমিও সম্পৃক্ত। আমার আদর্শ কি, আমিও সেটা চাইবো বাস্তবায়ন করতে, ইয়েস, আপনিও চাইবেন আপনার আদর্শ বাস্তবায়ন করতে। ঠিক সেম যারা বামপন্থী আছে বা যারা আন্দোলনে ছিল অথবা ছিল না, জি কিন্তু পরবর্তী সময়গুলো এসে তারাও তাদের আদর্শ বাস্তবায়ন করতে চাচ্ছে। জি, এই জন্য আজকে আমরা যদি ব্যাখ্যা করি শহীদ মিনার, এটাও একটি আরবি শব্দ বা আমাদের সাথে সম্পৃক্ত। শহীদ হয় কারা? মুসলিমরা শহীদ হয়। ইয়েস, যেখানে মুসলিমরা শহীদ হচ্ছে, আমরা শহীদের তাকমারা দিচ্ছি মুসলিমদেরকে। জি এবং শহীদ মিনার সব আরবি শব্দ, আমাদের পরিভাষা, আমাদের সবকিছুকে তারা ব্যবহার করে উল্টা একটা সংস্কৃতি পালন করবে। এটা তো ইসলাম বিরোধী এবং এটা আমাদের থেকে এক ধরনের জুলুম। এখন এটা হওয়ার কয়েকটি কারণ আছে। যেটা হলো যে এটা আপনার অ্যাকচুয়ালি আমরা আমাদের যে সংস্কৃতিগুলা, এটা রাষ্ট্র থেকে তো এক একটা সংস্কৃতি এক একটা চাবে, যারা ক্ষমতায় যাবে তারা তার সংস্কৃতি পালন করতে চাইবে। কিন্তু ইসলাম যেহেতু মৌলিকভাবে রাষ্ট্র থেকে ইসলামকে কনফিউট করা অথবা কন্ট্রোল করার একটা শক্তি বা কন্ট্রোল করার কোনো ইচ্ছা রাখে না, অথবা করে না, ইচ্ছাকৃতভাবে করে না। সেক্ষেত্রে আমরা যারা মুসলিম আছি, আমরা যারা আলেম সমাজ আছি, আমরা সেখানে মুসলিম এবং ইসলামদের শহীদদের রুহের মাগফিরাত কামনা কিভাবে হবে, সেই সংস্কৃতিগুলো যেন আমরা এটা ফুটিয়ে তুলি, এটা আমাদের কাছে আবেদন নিবেদন। এবং সবাই স্বতঃস্ফূর্ত ভাবে এই আয়োজন অ্যারেঞ্জমেন্ট গুলো যেন করে। দ্বিতীয়ত, মহতারাম, এখানে একটা জিনিস যোগ আমরা করা দরকার। বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলন, হ্যাঁ, দ্বিতীয় পর্বটা বলার আগে একটা জিনিস যোগ করা দরকার। আমরা যারা মোটামুটি মিড লেভেল এইজের মধ্যে চলে আসছি, মাঝ বয়সের মধ্যে আসছি, আমরা তো আলহামদুলিল্লাহ অনেক কিছুই দেখেছি এই দেশে। সেক্ষেত্রে আপনারা যেটা চাচ্ছেন যে ইসলামী একটা সংস্কৃতি অথবা সহনশীল একটা সংস্কৃতি জাতিকে দিতে, এবং অপসংস্কৃতি বা ইসলামের বিরুদ্ধে অনেক অন্য ধর্মের সংস্কৃতি, মানে আমি নাম নাই নিলাম, এরকম বহু বিষয় চাপায় দেওয়া হচ্ছে। তো এটা তো সেই ৭১ স্বাধীনতার পর থেকে এই ২৪ স্বাধীনতা পর্যন্ত মানুষকে এইভাবেই চাপায়া দেওয়া হচ্ছে, গেলানো হচ্ছে। এক্ষেত্রে কিন্তু শুধু আলেম ওলামারাই না, সাধারণ মানুষও অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়েছে। কারণ আমরা গ্রামের অনেক মুরব্বীদেরকে দেখেছি এই সমস্ত সংস্কৃতির বিরুদ্ধে বলতে এবং বিভিন্নভাবে অনীহা প্রকাশ করতে, তার মানে তারাও অনেকটা নাজেহাল হয়েছে। তাহলে আপনারা যদি এই সংস্কৃতি অর্থাৎ সুস্থ সংস্কৃতি বাস্তবায়ন করতে পারেন, সেক্ষেত্রে তো এটা শুধু আপনাদের বেনিফিটই না, এটা জাতীয় পর্যায়ে বেনিফিট, অর্থাৎ সবাই এর থেকে উপকৃত হবে। এ ব্যাপারে আপনি কি মনে করেন? এটা তো অবশ্যই। আজকে যদি আমরা ইসলামী সংস্কৃতিকে ভালোভাবে ছড়িয়ে দিতে পারি, তাহলে শুধু জাতি কেন, এটা তো আমাদের আমল আখলাক এবং সর্বক্ষেত্রে আমাদের এটা কাজে আসবে। আজকে যে সংস্কৃতির নামে যে অপসংস্কৃতি এবং নোংরা কাজ হচ্ছে, যেটা দেখছে, আজকে আমি একটু মাঝখানে বলে নিচ্ছি। আমরা যখন শহীদ মিনারে কোরআনে কারিমে খতম দিচ্ছিলাম, তখন কিছু ভাইয়েরা আসতেন, তারা এসে বলছেন, হুজুর আপনারা অনেক ভালো কাজ করেছেন, এটা বলার বাহিরে, কারণ এখানে আমরা নোংরা কাজ ছাড়া ভালো কিছু দেখি না। সেখানে এসে আপনারা সকালবেলা কোরআন খতম করেছেন, কোরআন তেলাওয়াত করছেন, মাশাআল্লাহ, এটা অনেক আশা রাখি আমরা আপনাদের কাছে। এই বিষয়গুলো বলেছেন এবং এটা জাতির খোরাক হয়ে আছে। আর আমরা যদি সংস্কৃতি এবং রাষ্ট্র নিয়ে আমরা যারা তরুণ প্রজন্ম তৈরি হচ্ছে, রাষ্ট্রের প্রতিটি বিষয়ে কথা বলি, তাহলে আশা করি অপসংস্কৃতি আমাদের বিরুদ্ধে আর দাঁড়াতে পারবে না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনি চমৎকার বলেছেন। দ্বিতীয় প্রসঙ্গটা আপনি যদি সামনে আনতেন, আজকের আয়োজন সম্পর্কে আপনারা কিভাবে এটা আয়োজন গোছালেন, কিভাবে করলেন, কিভাবে সাড়া পেলেন, যেটা একটু আগে আপনি কিছুটা বলেছেন। বাকি আজকের আয়োজনটাকে স্পেসিফিকলি যদি আমাদেরকে তুলে ধরেন, যেহেতু এটা ডিফারেন্ট একটা আয়োজন আমরা দেখেছি আজ। জি জি, আমরা প্রাথমিকভাবে বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলন সিদ্ধান্ত নিয়েছি, প্রচলিত যে স্বাভাবিকভাবে যে কর্মসূচিগুলো সারা দেশে পালন হচ্ছে তার ব্যতিক্রম আমরা কিছু একটা কর্মসূচি দিব। সেই হিসাবে আমরা গত রাতে আমরা ঘোষণা দিয়েছি, আমরা আমাদের এর থেকে বৈষম্যবিরোধী কওমি ছাত্র আন্দোলন কোরআনে কারিমের খতমের আয়োজন করেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে আমাদের দায়িত্বশীল এবং আমাদের প্রতিনিধি ভাইয়েরা এবং বিভিন্নভাবে যারা জুলাই আন্দোলনের সাথে রিলেটেড যে সমস্ত ভাইয়েরা আমাদের সাথে আন্দোলন করেছেন, তারা সকলে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা ভালো একটা সারা জাগানো উপস্থিতি ছিল এবং সকলেই কোরআনে কারিমের খতম করেছে। সেখানে আমরা বিষয়টা এমন হয়েছে যে সেখানে 10 মিনিট আমরা কোরআনে কারিম তেলাওয়াত করেছি, চলে আসছি, বিষয়টা এমন না। আমরা সেখানে পাই 45 মিনিটে উঠতে পাই 1 ঘন্টা কাছে এসে আমরা সেখানে কোরআন তেলাওয়াত করেছি ভাই। 40 জন ভাইয়ের মতো সেখানে কোরআন তেলাওয়াত করেছে, খতম করেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবং এই আয়োজনের সফল আমরা মনে করব, এই আয়োজনটা এই জন্যই সফল যে এটা একটা ব্যতিক্রমী আয়োজন এবং এই আয়োজনটা প্রত্যেকটা জায়গা থেকে রাজনৈতিক দল, ইসলামী দল এবং অন্যান্য যারা আছে তারা যেন করে। দেখেন, আজকে আওয়ামী ফেসিবাদ 1971-এর পর 30 বছর ক্ষমতায় আসতে পারে নাই।
এর পরবর্তী সময় যখন শেখ হাসিনা 16 বছর ধরে ক্ষমতায় আসলো, এই 16 বছর সময় সে তার বাবাকে মানে শেখ মুজিবুর রহমানকে এমন ভাবে উপস্থাপন করেছে বাংলাদেশে, যেটা প্রত্যেকটা মানুষের মেন্টালিটিতে অথবা প্রত্যেকটা মানুষের বাচ্চার মগজে পর্যন্ত চলে যায়। সেক্ষেত্রে তারা তাদের শহীদদের রুহের মাগফিরাত কামনায় মূর্তি পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা করেছে এবং অনেক জায়গায় করেওছে। তো সেক্ষেত্রে এটা তো অবশ্যই অপসংস্কৃতি, এবং এটা অবশ্যই তার শহীদদের রুহের মাগফিরাত হচ্ছে না, বরং শহীদদের জন্য এটা আরো ক্ষতির কারণ হচ্ছে, গুনাহ হচ্ছে, পাপাচার হচ্ছে। এবং গতকালকে আরেকটি বিষয় আমি স্পেশালি বলি, সেটা হলো গতকালকে বৈষম্য বিরোধী বা জুলাই অভ্যুত্থান রিলেটেড একটি দল, জাতীয় নাগরিক কমিটি ভাইয়েরা একটি আয়োজন করেছেন। তারা কিন্তু দুইটি আয়োজন করেছেন। একটি আয়োজন করেছেন দোয়ার মাগফিরাত কামনা, এটাও তাদের একটা আয়োজন, তাদের পেজ থেকে আমি দেখেছি। দ্বিতীয় আরেকটি আয়োজন ছিল, তারা মোমবাতি প্রজ্বলন আয়োজন করেছে। মাহমুদি ভাই দেখছেন কিনা আয়োজনটা? না, আমি ফেসবুকে দেখেছি, কিন্তু আমি ওইভাবে গুরুত্ব দেই না বিষয়টা, যেহেতু আমাদের রিলেটেড না এই জন্য। এটা মোমবাতি প্রজ্বলন করেছে কি জন্য? স্বাধীনতা উদযাপন। আপনি এখন তারা কিন্তু দুইটি আয়োজন করেছে, দোয়ার মাগফিরাত আয়োজন করেছে এবং স্বাধীনতা উদযাপন আয়োজন করেছে, দুইটি আয়োজন করেছে। অথচ দুইটি আয়োজন কিন্তু দুইটি সাংঘর্ষিক একটি আয়োজন। হয়তো যে কোনো একটি আয়োজন করতে হবে এবং যাদের সামনে স্পষ্ট করতে হবে আমরা কারা। ইসলামও লালন করবে কিছু এবং অনিসলামিক কার্যকলাপও তারা কিছু লালন করবে, মোমবাতি প্রজ্বলন করবে। সেটা তো জাতি স্বাভাবিকভাবে মেনে নেবে না, যাদের সামনে সেটা স্পষ্ট করতে হবে। এবং এটা মোমবাতি প্রজ্বলন স্বাধীনতা উদযাপন হতে পারে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, বহু দেশ জয় করেছেন, হযরত ওমর অনেক দেশ জয় করেছেন। তারা দেশ জয় করার পরে, স্বাধীন করার পরে বা দেশ যখন জয় করেছেন, মুসলমানদের আধিপত্য নিয়েছেন, তারা তখন কি করেছেন, তাদের আমলগুলা কি ছিল, সে আমলগুলা কি ওই রাজনৈতিক দলগুলা করছে কিনা? যদি না করে থাকে অবশ্যই সেটা ইসলামী কোন ইসলাম, তারা ইসলাম নিয়ে কথা বলতে পারবে না। তারা অনিসলামী কার্যকলাপ করছে, অনিসলামী ভাবেই তাদের বক্তব্য, তাদের সবকিছু থাকবে, স্পষ্ট কথা এটা। এই জন্য আমরা যেহেতু ইসলামকে লালন করি, বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন এই আয়োজনকে রাজনৈতিক ভাবে সাড়া ফেলতে চাই এবং রাজনৈতিক ভাবে যেন এটা সকল ইসলামী দল এবং সকল যারা এদেশে রাজনীতি করবে, যারা এদেশের মানুষের কথা ভাবনা চিন্তা করবে, তারা যেন এই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ ভাবে খেয়াল করে, যেন এটা আমাদের যা কিছু হবে, আমাদের শহীদদের জন্য যা কিছু হবে বা এই দেশের সংস্কৃতি যা কিছু হবে, 16 ডিসেম্বর বিজয় দিবস বা 21 এপ্রিল যা কিছু হবে, সেটা যেন ইসলাম এবং মুসলমানদের সমর্থিত হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, চমৎকার বলেছেন মোহতারাম। আপনি যেহেতু একজন তরুণ রাজনীতিবিদ, সেহেতু আপনার কাছে আমার একটা প্রশ্ন করতেই মন চায়। সেটা হলো, আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশেই আমরা দেখি অনেকেই মানে একটু লম্বা ক্ষমতা পাইলে, লম্বা সময় রাষ্ট্র পরিচালনা ক্ষমতা পাইলে, তখন তারা মানে অনেকটা অ্যাগ্রেসিভই হয়ে যায় এবং অনেকটা বেপরোয়া হয়ে যায়, যা মন চায় তা শুরু করে দেয়। তো চুরি চামারি বা অনিয়ম স্বেচ্ছাচারিতা এগুলো তো সবাই জানে কম বেশ। বাকি আমি আপনার কাছে যে প্রসঙ্গটা বলছেন সেখান থেকে একটা প্রশ্ন করতে চাই, যে এই যে শেখ হাসিনা তার বাবাকে উপস্থাপন এমন ভাবে করলেন যে বহু মানুষ বিরক্ত হয়েছে, এমনকি তার দলের মানুষও অনেকেই অনেক সময় বিরক্ত হয়েছে, বিব্রত বোধ করেছে। আবার নামার পরে মানে সে যখন পালিয়ে গেল, তারপরে কিন্তু তার বাবার মূর্তিকে আপনার টেনে হিচড়ে কোদাল মেরে সাপল মেরে অপমান করা হলো, যেটা আমরা কয়েকদিন আগে দেখলাম সিরিয়াতে বাশার আল আসাদের অবস্থা, যে তার মাথার উপরে মানুষ দাঁড়ায় আছে বা পাও দিয়ে তারপর বিভিন্ন অপমান অপদস্থ করছে। তো এই ক্ষেত্রে আপনি একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে আমি জানতে চাই যে রাজনীতিবিদরা তো এই বিষয়গুলো জানেন, যে ক্ষমতার পরে অর্থাৎ ক্ষমতার পালা বদলের পরে এরকম সিচুয়েশন আসতে পারে, এর পরেও তারা কেন এই ক্ষেত্রে এত বাড়াবাড়ি করে? এর কারণটা কি? আসলে কি দুনিয়ার লোভ, নাকি ক্ষমতার লোভ, নাকি আত্ম অহংকার গরিমা, নাকি আত্মতৃপ্তির ঢেকুর তোলা, নাকি আপনার প্রজেক্ট বাস্তবায়ন করে মানে ফিটিং খাওয়া? আসল বিষয়টা কি? আসলে দেখেন, আপনারা যে বিষয়টা প্রশ্ন করেছেন, এটা এক কথার উত্তর হলো তেল মারা, যেটাকে বলা হয়। তেলবাজি বাংলাদেশে খুব ভালোভাবে প্রসিদ্ধ এবং ভালোভাবে চলে। অ্যাকচুয়ালি আমি যদি বলতে চাই, আজকে আমি যে এরিয়াতে ছিলাম, আমি তো হয়তো আজকে শহীদ মিনারও ছিলাম সকাল 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত ছিলাম। এরপর আমি আমার এলাকাতে ছিলাম। আওয়ামী লীগের আমলেও এত পরিমাণ মাইকের আওয়াজ, মাইক লাগিয়ে মাদ্রাসার সামনে, মসজিদের সামনে গান বাজানো আওয়ামী লীগের আমলে আমি দেখি নাই, বাস্তব কথা এটা। কিন্তু আজকের দিনে, আমি কোনো দলের নাম নিচ্ছি না, আজকের দিনে আমি একদম স্পেশালি একদম আজকের দিনে সেখানে একটি দলের নেতা কর্মীরা বা কর্মীরা তারা এমন ভাবে আয়োজনের ব্যবস্থা করেছে, মাইক গুলা একদম বাংলাদেশের প্রসিদ্ধ নাম করা বড় মাদ্রাসা, এই মাদ্রাসার দুই দিকে একবারে বড় মাইক দিয়েছে দুইটা। আর সেই মাইক গুলাতে কি বাজানো হচ্ছে? সে মাইক গুলাতে বাজানো হচ্ছে আপনার বিভিন্ন গান বাজানো হচ্ছে, তাদের দলীয় নেত্রীদের গান বাজানো হচ্ছে, স্লোগান দেওয়া হচ্ছে, এইসব করা হচ্ছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি মনে রাখা উচিত, বাংলাদেশে আওয়ামী লীগ যেভাবে 16 বছর ক্ষমতায় ছিল, এত শক্ত অবস্থানে ছিল, প্রত্যেকটা সেক্টর, ডিজিআই বলেন,
পুলিশ সেক্টর বলেন, প্রত্যেকটা সেক্টর থেকে তারা যে ফায়দা লুটেছিল এবং যে শক্ত অবস্থান তৈরি করেছিল, তারপরও বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে ছাড় দেয় নাই। তাদের ক্ষমতার পরে তাদের সমস্ত মূর্তিগুলা, হাজার হাজার কোটি টাকার যে মূর্তি, সবগুলা ভেঙে ফেলে দিয়েছে। জি। এবং বাংলাদেশে একেবারে দুটি পরিবারের যে রাজনীতি মানুষ করে, আমি জানি এই দুটি পরিবারের রাজনীতি থেকে বাংলাদেশের মানুষকে বেরিয়ে আসতে হবে এবং জনগণের কথা কি, জনগণের ভাষা কি সেটাকে বুঝতে হবে। কারণ আমরা যদি ইতিহাস কথা বলি, 5 আগস্ট কেউ কল্পনা করতে পারে নাই এইভাবে একটা দেশের সরকার পালিয়ে যাবে, এটা ইতিহাসের বাইরে। এই বাংলাদেশ থেকে সিরিয়া আজকে আমাদের থেকে তারা শিক্ষা নিছে বা যেটাই বলি, তারা আমরা তাদের উদাহরণ। তার আজকে বাংলাদেশে যে সিচুয়েশন তৈরি হয়েছে, সিরিয়াতে সে সেম সিচুয়েশন তৈরি হয়েছে। সেখানে মানুষ কিন্তু ঘৃণা ভরে এত বছরের রাজত্ব, সেই রাজত্বকে ভেঙে চুরমার করে দিয়েছে। ঠিক বাংলাদেশে আগামী বাংলাদেশ গঠনে কোনো বিশেষ পরিবার অথবা কোনো বিশেষ ব্যক্তিকে যদি শীর্ষস্থানে রেখে, অথবা একবারে ওই বিশেষ ব্যক্তি ছাড়া রাষ্ট্র কিছু নাই, যেটাকে বলে বিকল্প বলতে কিছু নাই, এমন যে সিচুয়েশন তৈরি করা হয়, তার বাংলাদেশের মানুষ আবার কিন্তু আন্দোলন করবে তাদের বিরুদ্ধে। তখন কিন্তু দ্বিতীয় পরিবারও বাংলাদেশ থেকে বিদায় হতে এটা একদম সহজলভ্য হবে। এই জন্য আমি যেটা মনে করি, বাংলাদেশের যেই দলই রাজনীতি করুক, রাজনীতির মতো করতে হবে। রাজনীতিকে আপনি যেটা বলেছেন, বেনিফিট পাওয়া অথবা লবিং করার জন্য অথবা কিছু ইন্ডাস্ট্রি অনুমোদন নেওয়ার জন্য অথবা এই জাতীয় কিছু করার জন্য যদি এদেশে মানুষ তেলবাজি করতে করতে বিশেষ ব্যক্তিকে একদম রাষ্ট্রের সর্বোচ্চ পরিমাণ উনি ছাড়া কিচ্ছু না, যেটাকে বলে বাকশাল, এমন কায়েম করতে চাই, তার বাংলাদেশ মানুষ এটা গ্রহণ করে নেবে না, বরং 24-এর অভ্যুত্থান ভিতা যাবে। এই জন্য বিকল্প সবাই, সে নাই আমি আছি, আমি নাই ও আছে, এই যে বিকল্পের স্লোগানটা, এই স্লোগানকে সামনে রেখে আগামী বাংলাদেশ গঠন করতে হবে। মাশাআল্লাহ, চমৎকার বলেছেন। আমরা শেষ দিকে চলে এসেছি অনুষ্ঠানের। অনেক সময় আপনাদের আলোচনা শুনলাম, আল্লাহর মেহেরবানি আমি অভিভূত যে আসলে মাদ্রাসার ছাত্ররা আলহামদুলিল্লাহ জেনারেল রাজনীতি শুধু পছন্দই করে না, বরং জেনারেল রাজনীতির সাথে জড়িয়ে তারা এখন রাজনীতি করছে। তার মানে তাদের রাজনীতিটা তাদের ওয়েতেই হবে, বাকি জেনারেল একটা অবস্থানে তারা চলে গেছেন। এখন আর কেউ ওই মানে হুজুরদেরকে বা আলেমদেরকে পাশ কাটিয়ে চলার কোনো সুযোগ আছে বলে অন্তত আমরা মনে করি না। তো এই ক্ষেত্রে আমরা শেষ প্রশ্নের দিকে যাব। শেষ প্রশ্ন হলো, মাদ্রাসার ছাত্ররা কেমন বাংলাদেশ চায়? এক্ষেত্রে হযরত আপনি একটু আমাদেরকে বুঝিয়ে বলবেন যে আসলে মাদ্রাসার ছাত্ররা কেমন বাংলাদেশ চায়। শুকরিয়া। দেখেন, বাংলাদেশের ছাত্র সমাজ যারা আছে, আমি পার্থক্য করছি আবার পার্থক্য করছি না, দুইটাই আমি একসাথে বলছি। সেটা হলো কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা। অ্যাকচুয়ালি সবাই মাদ্রাসার স্টুডেন্ট। রাষ্ট্রের প্রশ্নে সবাই মাদ্রাসার ছাত্র, কে কওমিয়া কি আলিয়া, এই ডিভাইডেড না করে আমরা যদি বাংলাদেশকে একটি উন্নত শিখরে পৌঁছে নিতে চাই, তাহলে অবশ্যই আপনাকে ব্যক্তি পার্সন খুঁজতে হবে। বাংলাদেশের মধ্যে অথবা এই সমাজে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কারা, এই প্রশ্নের জবাব যদি হয়, তাহলে আমি বলবো বা আমরা সবাই জানি, এই বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যক্তি এবং সৎ এবং একনিষ্ঠ ব্যক্তি হলো আলেম উলামায়ে কেরাম এবং ছাত্র সমাজ এবং যারা আলেম ইসলামের সাথে সম্পৃক্ত থাকে। কারণ তারাই এই বাংলাদেশের 92% মুসলমানদের প্রতিনিধিত্ব করছে। সেই জায়গা থেকে রাষ্ট্রের বিভিন্ন যখন প্রশ্ন আসে, রাষ্ট্রের বিভিন্ন সেক্টর থেকে যখন দায়িত্ব ভাগ করে দেওয়া হয়, তখন কিন্তু এই সেক্টরকে বাদ দিতে চাই এবং বাদ দেওয়া হয়। এবং আমরা ভাবছিলাম হয়তো 24 পরবর্তী আন্দোলনের সময়গুলোতে বাংলাদেশের উলামায়ে কেরাম ভালো একটি অবস্থানে যাবে, কারণ তাদের এই অবদান, উলামায়ে কেরাম অবদান সবচেয়ে বেশি। আচ্ছা, কোটা সংস্কার আন্দোলন হয়েছে, কোটা সংস্কার আন্দোলনে আমি জীবনও তো এই কোটা আন্দোলন করে, কোটা সংস্কার করে আমি জীবনও চাকরি পাবো না, এটা বদ্ধমূল বিশ্বাস। কিন্তু আমি আমার ভাইয়ারা এখানে একটু যোগ করা যায় কিনা যে আওয়ামী রেজিম যেটা গেল এই 15-16 বছর, এই সময়ের মধ্যে কিন্তু বিএনপি জামাত তারা নির্যাতিত হয়েছে দলগতভাবে, কারণ আওয়ামী লীগের প্রতিপক্ষ হওয়ার কারণে। কিন্তু আলেম ওলামারা কিন্তু আওয়ামী লীগের প্রতিপক্ষ হওয়ার কারণে, শুধু আলেম ওলামা হওয়ার কারণেই নির্যাতিত হয়েছে এবং হিউজ পরিমাণ আলেমরা জেল খাটছে, বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছে, হয়রানি হামলা মামলা শিকার হয়েছে। তো এই ক্ষেত্রে আপনার ব্যাখ্যাটা কি দাঁড়াবে যে আসলে এরা এত বঞ্চিত হওয়ার পরেও, এত জুলুম নির্যাতন শিকার করার পরেও 24 স্বাধীনতার পরে আলেম ওলামারা কিন্তু সেইভাবে কোনো অধিকার পায়নি, শুধু একজন মাত্র ধর্ম উপদেষ্টা, ওইটা তো এমনিতেই আপনি দিতে বাধ্য, সেটা আপনি আলিয়া থেকে দেন আর কওমি থেকে দেন, ধর্ম উপদেষ্টা এটা তো আপনি ইসলামই দিবেন, আর তো এরকম উল্লেখযোগ্য কোনো পদ দেওয়া হয় নাই। জি, অ্যাকচুয়ালি আপনি যে প্রশ্ন করেছেন, আলেম ওলামায়ে কেরাম শুধুমাত্র রাজনৈতিক কারণে নির্যাতিত হয়েছে বিষয়টি এমন না। কারণ রাজনৈতিক কারণে হয়তো অনেক আলেম হয়েছেন,
কিন্তু মৌলিকভাবে আলেম উলামায়ে কেরাম থাকার কারণে, এই ট্যাগ লাগানোর কারণে, উলামায়ে কেরাম সাইনবোর্ড লাগার কারণে মৌলিকভাবে তারা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়েছেন এবং বিভিন্ন জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। এটার এক নম্বর কারণ হলো, সেটা হলো আপনার এদেশের উলামায়ে কেরাম যে নিঃস্বার্থভাবে অন্যের বিরুদ্ধে কথা বলে থাকে, সেটা হলো উলামায়ে কেরাম। এদেশের উলামায়ে কেরাম সর্বপ্রথম যে কোন অন্যায়ের বিরুদ্ধে তারা কথা বলেন, সে যেই দলই হোক, এটা উলামায়ে কেরাম এবং ইসলাম এটাকে সমর্থন করে এবং ইসলাম সেটাকেই প্রায়োরিটি দেয়। সেক্ষেত্রে দেখেন, এই কোটা সংস্কার আন্দোলন যখন হয়েছে, আমাদের সাথে কোটার কোনো সম্পৃক্ততা নাই, কোনো দিক থেকে সম্পৃক্ততা নাই, কিন্তু আমার ভাইয়েরা যখন কোটা সংস্কার আন্দোলন নেমেছে, আমরাও কিন্তু আন্দোলন নেমেছিলাম। আমরাও অনেক মাদ্রাসার ভাইয়েরাও কিন্তু শুরু থেকে আন্দোলনে ছিল। হয়তো পরবর্তীতে অ্যাকচুয়াল একদম বড় ভাবে বিশাল বৃহৎ আকারে সে আন্দোলনটাকে রূপ দিয়েছে ছাত্র ভাইয়েরা, মাদ্রাসার স্টুডেন্টরা, কিন্তু এর পরবর্তীতে সেই ধরনের মূল্যায়ন অধিকার আমাদেরকে দেওয়া হয় নাই। এটার রাষ্ট্রীয় পলিসি, এটা ইন্টারন্যাশনাল ভাবেও সেই বিভিন্ন বিষয় এবং চিন্তা চাপিয়ে দিতে চাই। আজকে একটা বিষয় দেখেন, আওয়ামী লীগের সময় উলামায়ে কেরাম সরব থাকার কারণে, সর্বোচ্চ আওয়াজ দেওয়ার কারণে এই যে আপনার অনেক বিষয় বাস্তবায়ন করতে পারে নাই, কিন্তু এই 24 আন্দোলনের পরে, 24 অভ্যুত্থানের পর অনেক বিষয় কিন্তু তারা বাস্তবায়ন, বামপন্থী যারা বাস্তবায়নের দিকে চলে গেছে এবং করতে চাচ্ছে, তাদের আদর্শগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। তার মানে এগুলো কোথা থেকে আসছে? এগুলা জবাব কি? অবশ্যই এগুলা পরিকল্পিত ভাবে এবং এদেশের রাষ্ট্রের যে মূল, সেই যেমন এদেশকে নিয়ে ভারতের 250 পর্যন্ত মিডিয়া, 250 মিডিয়া বাংলাদেশকে নিয়ে জঙ্গি উত্থান হয়েছে এবং বাংলাদেশে হুজুরদের আখড়া হয়েছে। সেখানে এটাকে বাংলাদেশকে দেখতে হবে, বাংলাদেশকে। আপনি যেহেতু প্রসঙ্গটা এনেছেন সেহেতু একটু সামনে আগাই, আপনার সাথে একটু যোগ করি। আপনি বলছেন ভারতীয় 250 মিডিয়া, হ্যাঁ, ভারত বিরাট এক রাষ্ট্র, সেই হিসেবে 250 মিডিয়া খুব বড় মাপের ব্যাপার না, কিন্তু তারা যেভাবে জোর তোর করে, বিশেষ করে ওই যে ময়ূখ রঞ্জন বা এক ভদ্রলোক যিনি আছেন, খুব নেচে নেচে সংবাদ পরিবেশন করেন, তো এনারা যেভাবে চেষ্টা করছেন আর যেভাবে কসরত করে যাচ্ছেন, সেই পরিমাণ কি বিশ্বব্যাপী কোনো প্রভাব ফেলতে পেরেছেন আপনি মনে করেন? না, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের কে নিয়ে যে গুজব রটানো হয়েছে ভারত থেকে স্বাধীন 24 অভ্যুত্থানের পর, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ভারতের বিভিন্ন আধিপত্য মিশে গিয়েছিল, রয়েরা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করেছে। সেক্ষেত্রে তারা কিন্তু অনেক গুজব রটিয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ একতাবদ্ধ থাকার কারণে তারা এতটা ফলপ্রসূ কিছু করতে পারে নাই। আপনার যে এই যে সাংবাদিকের কথা উল্লেখ করলেন, নেচে নেচে সংবাদ পাঠ করেন, তিনিও কিন্তু কম রটাই নাই, তিনিও কম সংবাদ নিউজ করে নাই, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো বড় কোনো প্রভাব বিস্তার তারা করতে পারে নাই বাংলাদেশের মানুষের একত্রিত থাকার কারণে। এক্ষেত্রে আমি আপনার সাথে একটু যোগ করি। আমি মনে করি, আমি মিডিয়ায় কথা বলা একজন মানুষ হিসেবে, পেছনের কাতারে হলেও ইসলামী অঙ্গনের হলেও আমি যতটুকু অ্যানালাইজ করি, তাতে আমার ধারণায় তারা যে পরিমাণ চেষ্টা করেছে, তাতে আমার মনে হয় তারা 10%ও ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী বাস্তবায়ন করতে পারেনি। তারা যেইভাবে করে তোড়জোড় করে প্রচার করছে আর যেইভাবে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্নভাবে মানে মিথ্যা স্ক্রিপ্ট তৈরি করে বিভিন্নভাবে উপস্থাপন করেছে, সেইভাবে তারা দুনিয়াকে বুঝাইতে পারে নাই। এক্ষেত্রে ভারতের আসলে শিক্ষা নেওয়া উচিত যে আসলে বাংলাদেশ নিয়ে আগের মতো আর খেলতে যাওয়াটা বা আগের মতো ওইভাবে ষড়যন্ত্র করতে যাওয়াটা মনে হয় তাদের জন্যই মানে বিশ্বের কাছে তারাই হাসির পাত্র হয়ে যাবে, এটা আমরা মনে করি। আমরা কওমি প্রসঙ্গ যেহেতু এসেছে, আমরা শেষ দিকে চলে এসেছি, আমরা কোনো প্রশ্ন করতে চাই না। কওমি মাদ্রাসার ছাত্রদের অধিকারের ব্যাপারে, সার্বিক অধিকারের ব্যাপারে আপনাদের এই সংগঠন কি করবে বলে আপনি মনে করেন? শুকরিয়া। যে বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন, আমরা এই জাতির, যেহেতু আমাদের কওমি ছাত্র বা আমরা এই ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের উত্থান বা আমাদের এই ব্যাকগ্রাউন্ড থেকে বেড়ে ওঠা, সেই হিসাবে আমি বলতে চাই বা আমাদের বক্তব্য হলো, কওমি মাদ্রাসা 71-এর পর থেকেই এদেশে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার এবং সবচেয়ে বেশি জুলুমের শিকার। সেটা আমাদের চাকরির ক্ষেত্রে হোক, অথবা আমার দেশের নাগরিক অধিকারের ক্ষেত্রে হোক, অথবা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে হোক, সর্বক্ষেত্রে। অ্যাকচুয়ালি দেখেন, আমি যখন এই দেশের নাগরিক, আমি নাগরিক হিসাবে আমার শিক্ষার ব্যয়ভার, আমার সবকিছু কিন্তু রাষ্ট্রকে বহন করতে হবে। আমি যদি রাষ্ট্রের শিক্ষা, এখন প্রশ্ন হলো, আমি যদি এই কথাগুলা হয়তো আমাদের ছাত্র ভাইদের জানা উচিত, এখন আমি যদি অ্যাকচুয়ালি রাষ্ট্রের শিক্ষা কারিগণে পড়াশোনা না করি, তারপরেও কিন্তু নাগরিক অধিকার হিসাবে রাষ্ট্র আমাকে শিক্ষার অধিকার দিতে হবে এবং শিক্ষার ব্যয় বা রাষ্ট্রকে বহন করতে হবে। কিন্তু রাষ্ট্র তাদের সিলেবাসে যারা পড়াশোনা করে বা তাদের জেনারেলে যারা পড়াশোনা করে, তাদের বাহিরে বা মাদ্রাসা স্টুডেন্টদেরকে কোনো ধরনের সুযোগ দেওয়া হচ্ছে না বা রাষ্ট্রের ব্যয়ভার গ্রহণ করা হচ্ছে না। কিন্তু আমরা তো অধিকার থেকে বঞ্চিত হলাম, নাগরিক অধিকার থেকে। এবং দ্বিতীয়ত, আমরা হয়তো জানি আমাদেরকে দারুল হাদিস মাস্টার্সের সনদ দিয়েছেন সরকার, ফেসিবাদ সরকার দিয়েছিল, কিন্তু সেটা দেওয়ার পরে গত প্রায় 5 থেকে 10 বছর হয়ে গেল,
কোনো বাস্তবায়নের কোনো রূপরেখা নাই, কোনো বাস্তবায়ন নাই। অথচ এদেশের সবচেয়ে বেশি আলেম, পরহেজগার এবং যোগ্য ব্যক্তিরা হলেন উলামায়ে কেরাম। সে উলামায়ে কেরামদেরকে রাষ্ট্রের কোনো কাজে যুক্ত করছে না। শুধু রাষ্ট্রের কাজ কেন, আমি যদি বলি ইমাম খতিব যেখানে মসজিদ হয়েছে, যেখানে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আছে যেটা ধর্মের সাথে সম্পৃক্ত, সেই জায়গাগুলোতেও কওমি আলেমদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। এটা অনেক বড় বৈষম্য। এই বৈষম্যের জায়গা থেকে বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন অথবা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে যারা আন্দোলন করেছে, যারাই আন্দোলন করেছে, অথবা পুরা বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের আশা হলো এদেশে নতুন যেহেতু বাংলাদেশ হচ্ছে, নতুন করে সবকিছু গঠন করা হচ্ছে, সংস্কারের প্রশ্ন যেহেতু আসছে, সুতরাং এই সরকার এই সংস্কার করেই যেন তিনি এবং পরবর্তী নির্বাচনের ব্যবস্থা করেন। সংস্কারটা হলো যে এদেশের কওমি মাদ্রাসাতে কি কি বৈষম্য আছে সব বৈষম্য দূর করা এবং মাশাআল্লাহ। আলেমদেরকে জি যথোপযুক্ত মূল্যায়ন করা। দ্বিতীয় একটি বিষয় আমি বলে নিচ্ছি, সেটা হলো দেখেন বাংলাদেশের উলামায়ে কেরাম বা ইসলামপন্থীরা কত দিক থেকে বৈষম্যের শিকার হচ্ছে। এটা ওয়াজ মাহফিলে ভালোই আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ মানুষ হয়। আমাদের বাংলাদেশে এমন এমন উলামায়ে কেরাম আছেন যাদের ওয়াজ মাহফিলে প্রায় 1000 অথবা 2000 3000 মানুষ হয়, অনেক আরো বেশি মানুষ হয়, আদৌ কম হন, কিন্তু ভালো একটি মানুষের আয়োজন হয়। কিন্তু সেই ওয়াজ মাহফিলে একটা মিডিয়া সেটা কি রাষ্ট্রের কাছে তুলে ধরেছে? না, তুলে ধরে নেই, জনগণের কাছে তুলে ধরে নেই। এটা একটা বড় বৈষম্য। শুধু এই ক্ষেত্রে নয়, আমি যখন আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি যখন গাড়ি ঘোড়াতে বা চলাচল করি অথবা বিভিন্ন সেক্টরে মার্কেটে কোম্পানিতে চলাচল করি, আমার যখন হুজুর এই জুব্বা লেবাস থাকে, এই লেবাসটাকেই তারা বৈষম্যের চোখে দেখে। এবং এই এই জাতীয় বহু বৈষম্য বাংলাদেশের, যেটা আমাদের মাদ্রাসা শিক্ষার্থী, আলেম সেক্টরে, হুজুর সেক্টরে, কওমি মাদ্রাসা সবকিছু মিলে আমাদেরকে যে সমস্ত বৈষম্য করা হয়, ছোট আর চোখে দেখা হয়, সেটা যেন নতুন বাংলাদেশে আর না হয় সেই আশা ব্যক্ত করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার বলেছেন মুহতারাম মাওলানা তোফায়েল আহমদ হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক আপনার ইলমে হেলেমে হায়াতে বারাকাত দান করুক। আমরা আসবো নোমান বিন নুরুল ইসলাম হযরতের কাছে। আপনার কাছে আমাদের এই শেষ প্রশ্ন, যে কওমি মাদ্রাসা থেকে সাধারণত আন্দোলন করা, সংগঠন করা, এগুলোর দিকে মানুষ সাধারণত ওইভাবে জড়ায় না, কিন্তু আপনারা কওমি মাদ্রাসার ছাত্র হয়েও আন্দোলনের সাথে জড়ানো বা রাষ্ট্রের ছাত্রদের অধিকার এবং মানুষের অধিকার আদায়ের জন্য আপনারা মানে ঝাঁপিয়ে পড়লেন এবং আপনারা ফিজিক্যালি সেখানে সংযুক্ত হলেন এবং আপনারা ময়দানে আছেন, কাজ করছেন। এই স্পৃহাটা, এই আগ্রহটা কিভাবে তৈরি হলো? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে প্রশ্নটা করছেন সেটা যে কওমি শিক্ষার্থীরা বা আলেম ওলামারা কখনো দেশের বা এই দেশের আন্দোলন বা যে বিভিন্ন সেক্টরে কাজের ক্ষেত্রে জড়ায় না, বিষয়টা ওরকম না। দেখেন, এই পাক ভারত উপমহাদেশে যত কটা আন্দোলন হয়েছে, ব্রিটিশ খেদাও থেকে শুরু করে বাংলাদেশ স্বাধীন, দেশ স্বাধীন, এই প্রতিটা বিষয়ে যদি আপনি লক্ষ্য রাখেন, তাকে এখানে দেখা যাবে এখানে আলেম ওলামাদের অংশগ্রহণ এবং তাদের ভূমিকা অতুলনীয়। এখন দেখা যায় 24-এর এই আন্দোলনে আমরা দেখেছি যে এই দেশ স্বাধীনতা হওয়ার ক্ষেত্রে এই আলেম ওলামা এবং মাদ্রাসা তলাবা কিভাবে জড়িত ছিল এবং তাদের অবদানটা কতটুকু ছিল, এটা হয়তো বা আমরা দেখেছি অথবা মিডিয়া ওভাবে কভার করেছে বিদায় এটা অথবা অনস্বীকার্য স্বীকার করতেছে। কিন্তু এমনও তো বিষয়টা এরকমই ছিল ইতিপূর্বে বাংলাদেশ ইতিহাসে, পাক ভারতের ইতিহাসে, যে প্রতিটা সেক্টরেই ওলামা হযরতগণ এভাবে যুক্ত ছিল, কিন্তু ইতিহাস পরিবর্তন করে দেওয়া হয়েছে। ইতিহাসের মানে ইতিহাস চাপিয়ে দেওয়া আমাদেরকে, ওলামা হযরতদেরকে সরিয়ে মাইনাস করা হয়েছে। তাই সর্বদা ছিল ওলামা হযরতগণ এবং আমরা ছিলাম, এবং সামনেও প্রতিটা সেক্টরে ইনশাআল্লাহ আমরা কাজ করে যাব। এবং এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখা যায় আমরা প্রতি বছর প্রতিটা সেক্টর, একটু বলি আমি কথাটা, সে হলো এই প্রতিটা সেক্টর আমরা যে কাজ করতেছি, এটা বিষয় এরকম না যে আমি মহতারাম আপনাকে একটু ইন্টারাপ্ট করাই, আমি আর একটু যোগ করি আপনার কাছে। আমাদের আর একটা প্রশ্ন, সেটা হলো কওমি শিক্ষার্থীরা মানে রাষ্ট্র পরিচালনায়, রাষ্ট্রযন্ত্র পরিচালনায় কাজ আঞ্জাম দিতে পারবে না, এরা রাষ্ট্র চালাইতে, এরকম একটা বহু বুলি শোনা যায়। আপনি এটার সাথে রিলেটেড, এইটার সাথে একটু অ্যাটাচ করে যাবেন যে আপনাদের আগ্রহের কথাটা তো বললেন, কিন্তু কওমি আলেমরা, কওমি ছাত্ররা তারা যদি রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে, সেই ক্ষেত্রে ওনাদের নেতৃত্বটা কেমন হবে? ওনারা কি যোগ্য হবেন, নাকি মিড লেভেলে হবেন, নাকি অযোগ্য হবেন? এটাও বলে যাবেন। জি মাতরাম, প্রিয় দর্শক সবাই শেয়ার করে দিবেন। জি 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 অবশ্যই। আপনি যে প্রশ্ন করেছেন, দেখেন আমরা এই ইতিহাসের সোনালী যুগ কোনটাকে বলি? অবশ্যই খোলাফায়ে রাশেদের যে যুগটা, সেটাকে সোনালী যুগ বলি।
সেই ক্ষেত্রে দেখা যায় তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে। অবশ্যই কোরআন হাদিস এবং ইসলামী শরিয়া ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছে। এই রাষ্ট্র সুশৃঙ্খলভাবে চলার ক্ষেত্রে যে বিষয়গুলো জানা দরকার, ইসলাম যে দিক নির্দেশনা দেয় এটার ক্ষেত্রে সবচেয়ে বেশি এবং ওয়াকিবহাল এবং জ্ঞান রাখেন এই দেশের এবং বিশ্বের ওলামা হজ্জতগণ। যদি ওলামা হজ্জতগণ রাষ্ট্রীয় কার্যক্রম যদি হাতে নেয় বা তাদের হাতে তুলে দেওয়া হয়, ইনশাআল্লাহ আশা রাখা যায় রাষ্ট্র আরো সুশৃঙ্খলভাবে চলবে। রাষ্ট্রের ভিতরে যেই দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হয় এর থেকে রাষ্ট্র আরো নিরাপদ থাকবে এবং গভর্নমেন্টলি আরো সুন্দরভাবে পরিচালিত হবে, এটা অবশ্যই আশা রাখা যায়। কারণ যে বিষয়ে অভিজ্ঞ, যে একটা বিষয় থেকে অভিজ্ঞতা এবং খোদাভীরু, ঠিক আছে, এবং ওলামা হজ্জতগণ উভয়টাই কিন্তু সামঞ্জস্য। অভিজ্ঞতা এবং শিক্ষা এবং খোদাভীরু, দায়িত্বর ক্ষেত্রে যদি শুধু অভিজ্ঞতাই থাকে, যদি খোদাভীরু না থাকে, তাকওয়া যদি না থাকে, ওই ক্ষেত্রে দায়িত্ব কখনো পালন হয় না, পালন করতেও পারবে না। তাই আমি বলতে চাই ওলামা হজ্জতগণ এই ক্ষেত্রে তার অভিজ্ঞতাও আছে, তাদের জানাশোনাও আছে এবং তাদের যে খোদাভীরু, আল্লাহর কাছে জবাবদিহিতা যে বিষয়টা আছে সেটাও তাদের ভয় আছে। এই ক্ষেত্রে তারা স্বতঃস্ফূর্তভাবে খুব আত্মার সাথে এই দেশের যদি কাজের সুযোগ পায় ইনশাআল্লাহ কাজ করে যাবে। মাশাআল্লাহ, চমৎকার বলেছেন। আল্লাহ পাক আপনার ইলমে হায়াতে বারাকা দান করুক। নোমান বিন নুরুল ইসলাম হযরত, আপনি চমৎকার বলেছেন, আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যেই প্রশ্ন দিয়ে শেষ করব, হযরত তোফায়েল সাহেবকে বলবো যে বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য বলেছেন এবং কার্যক্রম তুলে ধরা বলেছেন, এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনায় আপনাদের কোনো অংশীদারিত্ব বা আপনাদের কোনো আশা আকাঙ্ক্ষা, মানে রাষ্ট্র পরিচালনায়, একটা তো সংগঠন নরমালি আপনি কাজ করে যাচ্ছেন, আর একটা হলো আপনারা রাষ্ট্র পরিচালনার চিন্তা ভাবনা করেন, এমন কোনো উদ্যোগ আপনাদের এই মুহূর্তে আছে কিনা? যেহেতু এই সংগঠন মাত্র নতুন হাঁটি পা করে আগাচ্ছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এর জন্ম, তার মানে 1 বছরও এখনো হয়নি, তো সেই হিসেবে আপনারা এটা নিয়ে কি স্বপ্ন দেখেন? হ্যাঁ, শুকরিয়া, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। দেখেন, আমরা যে সমস্ত আলেম অথবা ওলামায়ে কেরাম অথবা ছাত্র ভাইয়েরা অ্যাকচুয়ালি রাষ্ট্র নিয়ে কথা বলি, তো রাষ্ট্র নিয়ে কথা বলতে হলে আমাদের রাষ্ট্রের সম্পর্কে জ্ঞান পরিধি অবশ্যই থাকা দরকার আছে, এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ততা খুবই জরুরি। রাষ্ট্রের প্রত্যেকটি ইস্যুতে থাকাও জরুরি। এমন হলো আমি সারাদিন একটা দেয়ালের ভিতর সীমাবদ্ধ থাকলাম, এর পরবর্তীতে আমি এসে রাষ্ট্রের কিছু দাবি করলাম, এটা হবে না। এই জন্য রাষ্ট্রের প্রতিটি সেক্টরে, আমরা যেহেতু এখন মাত্র হাটেরই পা করে শুরু করেছি বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন, অথবা আমরা যেহেতু একটা মাদ্রাসা এবং কওমি সেক্টরে, একটা বিষয় মাঝখানে বলি যেহেতু বলতে হচ্ছে, সেটা হলো আওয়ামী লীগের আমলে 2023 বা 22 হবে, আমার শিওর তারিখ সালটা জানা নাই, আওয়ামী লীগের মিছিলে একজন ছাত্র ভাই, রেজাউল ভাই, যাত্রাবাড়ি মাদ্রাসার ছাত্র, তিনি নিহত হয়েছেন। এই যে নিহত হয়েছেন, এই নিহত হওয়ার পরে পুরা বাংলাদেশ কওমি মাদ্রাসার এমন কোন প্ল্যাটফর্মতে কেউ নাই যে দাঁড়ায়ছে এবং তার হত্যার বিচার চাইছে। হ্যাঁ, আমরা দেখেছি বিভিন্ন ইসলামী দলগুলা তারা ঐক্যবদ্ধ হয়ে এটার বিচার চেয়েছে, কিন্তু এটা জলভাবে এখন পর্যন্ত সেই বিচার নিশ্চিত হয় নাই এবং বিচার পায় নাই। শুধু এই ঘটনা নয়, বরং বহু ঘটনা, বহু ছাত্র ভাইরা যারা জুলুমের শিকার হয়েছেন, আহত নিহত হয়েছেন কওমি মাদ্রাসা থেকে, সেই খোঁজ খবর নেওয়ার মতো একটা পরিবেশ অথবা পরিস্থিতি অথবা কোন রূপরেখা তৈরি করতে পারে নাই। আমরা যেহেতু 24-এর পরবর্তী আন্দোলন, আমরা যেহেতু এই দেশকে আন্দোলনে বহুত একটা অংশ শরিক ছিলাম, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে কওমি মাদ্রাসাতে কোনো প্রকার জুলুম অত্যাচার অথবা রাষ্ট্র কর্তৃক কোনো ধরনের নির্যাতন অথবা আমাদের ছাত্র ভাইয়েরা যদি সেই নির্যাতনের শিকার হন, তাহলে আমরা সেই বিষয়ে আমরা জোরালো পদক্ষেপ গ্রহণ করব এবং আগামী দেশ বিনির্মাণে, রাষ্ট্র বিনির্মাণে অথবা রাষ্ট্র পরিচালনায় আমাদের আলেমদের থেকে যেই সাপোর্ট আমরা আমাদের এই বৈষম্যের পক্ষ থেকে, সেই দাবিটুকু আমরা জানাবো, যেন এদেশের ইসলামপন্থীদেরকে মাইনাস করে ছাত্র সমাজকে, কওমি ছাত্র এবং মাদ্রাসা ছাত্রদেরকে মাইনাস করে দ্বিতীয়ত কোনো কাজ যেন এদেশে না হয়, সেই আমরা একটা পাওয়ারকে আমরা করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। অনেক চমৎকার আলোচনা করেছেন। আসলে অনেক জায়গায় ইশারার আজান হয়ে গিয়েছে, সামনে নামাজ, সেই হিসেবে আমরা সময় নিচ্ছি না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে, আমাদের দর্শক শ্রোতাদের পক্ষ থেকে, এবং আপনাদের দাওয়াত থাকলো আপনারা পরবর্তীতেও আমাদের সাথে যুক্ত হয়ে দেশ গঠনে বিভিন্ন বিষয়ে অনেক কথা বলা প্রয়োজন, আপনারা কথা বলবেন, সেই দাওয়াত আপনাদের প্রতি থাকলো। প্রিয় দর্শক, আজ আমরা যে শিরোনামে যুক্ত হয়েছিলাম
এই শিরোনামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিজয় ৭১, বিজয় ২৪ এবং শহীদদের জন্য শ্রদ্ধা নিবেদন, এটা আমরা কিভাবে করতে পারি, কিভাবে করা উচিত। আমাদের এই দুইজন আলোচক হজরত মাওলানা তোফায়েল আহমদ এবং মাওলানা নোমান বিন নুরুল ইসলাম হজরত অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ সামনে আরো আলোচনা শুনবো এবং রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে আমরা সামনে আরো আলোচনা শুনবো। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন এবং আপনাদের সকলকেই আমরা সবসময় সাথে চাই। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।